আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমি আজকে আহমেদ রশিদ আপনাদের সাথে থাকব। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনার বিষয়টা রেখেছি যে সামগ্রিক অর্থনীতি এবং পুঁজিবাজারের মধ্যে আপনারা জানেন যে টেক্সটাইল সেক্টর একটা বৃহত্তম সেক্টর। এই সেক্টর সম্বন্ধেও কিছু জানার চেষ্টা করব। আমাদের সাথে আজকে আছেন অতিথি মিস সেলিমা আহমেদ, প্রেসিডেন্ট বাংলাদেশ উমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। উনি একাধারে ডাইরেক্টর এসএমই ফাউন্ডেশনও আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডান পাশে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মুইন, পরিচালক HR টেক্সটাইল। প্রফেসর ডক্টর আব্দুল মুইন বলি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত প্রফেসর। প্রথমেই জানাবা সেলিমা, আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি তো উমেন চেম্বারের প্রেসিডেন্ট, এসএমই ফাউন্ডেশন নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। প্রথমেই জেনে নিচ্ছি যে আপনাদের যে চেম্বার থেকে বাজেট সামনে, এ ব্যাপারে আপনাদের কি প্রস্তুতি এবং আপনারা কোনো প্রস্তাবনা দিয়েছেন কিনা, এই ব্যাপারে আগে জেনে তারপরে ফাউন্ডেশনের সম্বন্ধে আলোচনা। ধন্যবাদ আপনাকে এবং মার্কেট ওয়াচকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রতি বছর বাজেট আসে এবং আমাদের ব্যবসায়ীদের জন্য এবং সবার জন্য, সর্বস্তরের জনগণের জন্য বাজেট খুবই একটা জরুরি ব্যাপার। বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সকলের কর্মকাণ্ড এটার সাথে জড়িত আছে। এবং সেই সাথে আমাদের নারী উদ্যোক্তাদের ব্যাপারটা যেটা আসে, যেটা আমরা গত কয়েক বছর ধরে বাজেটে একটা আলাদা থোক বরাদ্দর কথা চেয়ে আসছি এবং বাজেটে সেটা এসেছেও। এবং কারণে 100 কোটি টাকার একটা, আমরা খুব অল্প 100 কোটি টাকা, আপনারা অবশ্য বেশি চেয়েছিলেন, বাট 100 কোটি টাকার থেকে স্টার্ট হয়েছে, যদিও এটা খুব অল্প। কারণ বাংলাদেশের জনগণ আপনি দেখেন এবং কত সংখ্যক নারী উদ্যোক্তা আছে, এবং নারী উদ্যোক্তা কিন্তু আমরা বেশিরভাগই এখন টার্গেট করছি ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে মূলধারায় নিয়ে যেতে। এবং মূলধারায় যদি নিয়ে যেতে হয় তাহলে তাদের পিছনে কিন্তু অনেক বেশি আমাদেরকে বিনিয়োগ করতে হবে, তাদের সম্পদ, মানব সম্পদ উন্নয়নে, তাদের দক্ষতা উন্নয়নে, তাদের পণ্যর বাজারজাতকরণ করার জন্য। তো সেখানে কিন্তু আমাদের বাজেটে এই অর্থটা আপনি যেটা বলেছেন অত্যন্ত কম, কিন্তু তারপরেও আমরা মনে করি যে এই বাজেটের বরাদ্দটা যদি চলমান থাকে, তামাদি না হয়, তাহলে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য অনেক ভালো হবে। কিন্তু সেই সাথে সাথে আমরা মনে করি যে আমাদের বাজেটের ব্যাপার না, তবে এই ব্যাপারে সত্যি কথা বলা দরকার। সেটা হচ্ছে যে আমি গতকালকেও নারী উদ্যোক্তাদের একটি সেমিনারে ছিলাম। এসএমই ফাউন্ডেশনে এখনও একটা মেলা চলছে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে, যেখানে নানান ধরনের পণ্য এসেছে ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ীদের পক্ষ থেকে। তো সেখানে কিন্তু বারবারই একটা কথা এসেছে যে আপনার সুদের হারটা কমানোর জন্য সিঙ্গেল ডিজিট, এটা নিয়ে কিন্তু আমরা বিসিসিআই থেকে আরম্ভ করে সব ব্যবসায়ী সমাজ কিন্তু এই কথাটা বলছি। এবং সবচেয়ে দুঃখজনক কি জানেন, বড় বড় যে কর্পোরেট হাউসগুলি আছে তারা কিন্তু এখন বার্গেন করে সিঙ্গেল ডিজিট নিচ্ছে, কিন্তু ছোট বা মাঝারি ব্যবসায়ীরা কিন্তু আমার প্রশ্ন, এবং এটা আমি অনেক দিন ধরে বলছি, বাংলাদেশ ব্যাংকের সাথেও অনেক সময় ইন্টারাকশন হয়েছে, সেখানে আমি বলেছি যে হোয়াট ইজ দ্য রিজন, যে মানে ছোট যারা এমনিতেই তো তারা অল্প পুঁজি এবং অল্প এসএমই যেটাকে আমরা বলি, তো এদের অল্প পয়সার ব্যবসায় এদের যদি 18%, 20% কিংবা 16% যদি সার্ভিস করতে হয় ইন্টারেস্ট, তাহলে পরে এই টাকাটা ওনারা কিভাবে একটা ছোট 1 কোটি টাকার একটা ব্যবসা করে উনি এত টাকা ইন্টারেস্ট দেবেন? এটা তো একটা স্মল যারা যারা বিনিয়োগকারী, ওনাদের তো ভীষণ একটা ট্রাবলের ব্যাপার অবশ্যই। কিন্তু আনফরচুনেটলি ওনারা বলেন যে না, ওনাদের তো নানান কাগজপত্র বেশি খরচ হয়, এটা হয় সেটা হয়, ব্যাংকসরা যেটা বলে। কিন্তু আপনি দেখেন ব্যাংকে কিন্তু এখন অনেক অলস টাকা এবং এখন কিন্তু ফিক্সড ডিপোজিট রাখলেও আপনি কিন্তু ইন্টারেস্ট রেট অনেক কমে গেছে। আগের মতন যেমন ফিক্সড ডিপোজিট রাখলে যা 13%, মাঝখানে 12-13 পর্যন্ত উঠেছিল, এখন কিন্তু অনেক কমে গেছে। কিন্তু আমাদের মতন যে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা যারা, নারীরা বিশেষ করে এবং পুরুষরাও, সেখানে কিন্তু তারা এটা পাচ্ছে না। তো এটা আমার মনে হয় যে যেভাবেই হোক মাননীয় অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা বসে এই ব্যাপারে একটা আলাদা পরিকল্পনা এবং আলাদা সিদ্ধান্ত আসা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ বাংলাদেশের শুধু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের অর্থ না, আমাদের বিরাট বড় একটা অর্থ কিন্তু বিদেশে আমাদের যারা আছে
শ্রমিক বা কর্মী যারাই আছে, সে নারী পুরুষ, তারা কিন্তু বিরাট একটা অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে, তাদের পরিবাররাও কিন্তু ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে। তো যদি ইন্টারেস্ট রেটটা না কমে তখন কিন্তু তারা আমি আরেকটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো আপনারা কি কখনো উমেন চেম্বার থেকে কিংবা এসএমই ফাউন্ডেশন থেকে আপনারা কি কখনো চিন্তা ভাবনা করেছেন যে পুঁজিবাজার একটা প্রসপেক্টিভ একটা বাজার যেখান থেকে আপনারা এসএমইরা টাকা তুলতে পারেন, এবং এখন আপনি জানেন যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা স্মল বোর্ড আলাদা করে দিচ্ছে, সেখানে স্মল যাদের ইনভেস্টমেন্ট 5 কোটি টাকা 3 কোটি টাকা যাদের, এই জাতীয় পেড আপ ওখানে লিস্টেড করার একটা প্রক্রিয়া চলছে, প্রায় শেষ পর্যায়ে আছে। তো এইটা আপনারা যদি আলোচনা করতে পারেন আপনাদের এসএমই ফাউন্ডেশনে, যে অল্টারনেটিভ একটা জায়গা আছে পুঁজিবাজার যেখান থেকে আপনারা ফান্ড সংগ্রহ করতে পারেন। খুবই চমৎকার হওয়া উচিত, কারণ আপনি সিলিকন ভ্যালির যদি আপনি সাকসেস দেখেন, সেখানে পুঁজিবাজার না হলে এঞ্জেল ইনভেস্টাররা আছে, তাই না? একটা যে কোনো স্টার্ট আপ তার যে কোনো একটা ব্যবসা নিয়ে যখন চিন্তা ভাবনা করছে, কিছু একটা পুঁজি নিয়ে না হলে কেউ না কেউ কিন্তু সেটা ইনভেস্ট করছে। তা আমাদের হয়তো সেই জায়গাটায় ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ওই জায়গাটায় কতটুকু হবে আমরা জানি না, কিন্তু আমাদের এই পুঁজিবাজার থেকে যদি এসএমইর একটা বড় বিনিয়োগ যদি আমরা এই ক্যাপিটাল মার্কেট থেকে উঠাতে পারি, এবং আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু ডিফল্টার ব্যাংকে এসএমইরা না, বড় বড় কোম্পানিগুলি, সেই জন্য হ্যাঁ কর্পোরেট হাউসগুলি। সেই জন্য আমার মনে হয় যে আরেকটু আস্থাভাজন আনতে হবে শেয়ার বাজারে। এই আস্থাভাজনটা যখনই হবে তখনই আমি মনে করি যে এই এবং এইটার ইনক্লুশনটাই, আমরা যেটা ইনক্লুসিভ গ্রোথের কথা বলছি, এটাই কিন্তু ইনক্লুসিভ গ্রোথকে নিয়ে আসবে। ইনক্লুসিভ গ্রোথের কথা শুনলাম আপনি জানাব মঈন, আপনি এতক্ষণ শুনলেন কথাগুলো। আমরা এসএমইর ব্যাপারে আপনি যদি কিছু বলার থাকে সেটা বলবেন, সাথে আমি একটু যোগ করে দিচ্ছি, যেহেতু আপনি টেক্সটাইল সেক্টরের মানুষ, আপনি টেক্সটাইল সেক্টর নিয়ে নাড়াচাড়া করেন। এই টেক্সটাইল সেক্টরটা আমাদের পুঁজি বাজারে কিংবা পুরা দেশে একটা বৃহত্তম সেক্টর, এবং যেটার পার্টিসিপেশন অলমোস্ট 87 বিলিয়ন টাকা ক্যাপিটালাইজেশন টোটাল মার্কেট ক্যাপের। এখানে আপনি কি রকম প্রসপেক্টস দেখছেন, কিংবা এই যাবৎ কাল পর্যন্ত টেক্সটাইল কেমন করছে পুঁজিবাজারে, যেমন ডিভিডেন্ডস পে আউট কীভাবে, কী পরিমাণ ইত্যাদি যদি আপনি একটু বলেন। ধন্যবাদ জনাব আহমেদ রশিদ, আমাকে এই অনুষ্ঠানে আসতে বলার জন্যে, এবং সেই সাথে মার্কেট ওয়াচকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন। মূলত বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে রেডিমেড গার্মেন্টস থেকে নিয়ে টেক্সটাইল একটা মেজর রোল প্লে করে। আপনারা জানেন এক্সপোর্টের অলমোস্ট 80% আসে আমাদের এই টেক্সটাইল সেক্টর থেকে। তো টেক্সটাইলের ইম্পর্টেন্স এখন আর নতুন করে ওভার এমফাসাইজ করার কোনো প্রয়োজনীয়তা মনে করছি না, সবাই এটা ইতিমধ্যে প্রমাণিত, জানে সবাই। তো যেটা পুঁজিবাজারের প্রসঙ্গে যদি আসি, আপনি দেখবেন 44টা কোম্পানি, লিস্টেড কোম্পানি টেক্সটাইলে, তার মধ্যে প্রায় 34টি কোম্পানি এ ক্যাটাগরি, এবং এর মধ্যে নতুন 3টি কোম্পানি এসছে, এবং এদের যে ডিভিডেন্ড ইল্ড অন অ্যান অ্যাভারেজ 10%, খুবই ভালো, খুবই ভালো। এবং আমার তো মনে হয় এই মুহূর্তে যদি এফডিআর এর ইল্ড দেখেন, সেটার থেকে এটা ভীষণ সেদিক থেকে ভালো অ্যানালাইজ করলে। এট দ্য সেম টাইম আপনি যদি কম্পেয়ার করেন এর কি বলে আপনার প্রাইস আর্নিং রেশিও, সেখানেও প্রায় 10.75 অন অ্যান অ্যাভারেজ, হুইচ ইজ রিয়েলি ভেরি গুড। তো 34টা কোম্পানি এ ক্যাটাগরিতে, 44টার মধ্যে আমি বলবো না টেক্সটাইল সেক্টর ইজ নট ডুইং ওয়েল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মিসেস সেলিমা আহমেদের সঙ্গে একমত। তিনি যখন বলছেন আমাদের ইন্টারেস্ট রেটের কথা, ভিজাভি টেক্সটাইলে শেয়ার মার্কেট থেকে ফান্ড মোবিলাইজেশনের কথা, দুটো জিনিস দেখেন, তাহলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে স্টক মার্কেট একটা ইনর্মাস পোটেনশিয়াল আপনার রাখে ইনভেস্টরদের জন্য। কিন্তু যে কোনো কারণেই হোক, অতীতের আমাদের অভিজ্ঞতাগুলো স্টক মার্কেট নিয়ে ততটুকু সুখকর না থাকার কারণে স্টক মার্কেটের উপরে কনফিডেন্স লেভেলটা আমার মনে হয় আরও একটু ডেভেলপ করার প্রয়োজনীয়তা আছে। তো সেই দিক থেকে যদি সেই অ্যাওয়ারনেসগুলো, স্টক মার্কেটে যাওয়ার পেছনে যেই ইনসেন্টিভগুলো, এগুলোকে
আরও একটু হাইলাইট করা যায় তাহলে ফান্ড মোবিলাইজেশন সম্ভব, এবং নতুন প্লেয়ার্সও যখনই স্টক মার্কেটে আসবে স্টক মার্কেট ইটসেলফ তখন ডেভেলপ করবে, তখন আমাদের সকল বিনিয়োগকারীর যে একটা লক্ষ্য যে আমরা একটু স্টক প্রাইসের মার্কেট ভ্যালুটা একটু উপরের দিকে উঠুক, সেটাও কিন্তু সম্ভব হবে। এই জায়গা থেকে আপনার কাছে আবার ফিরবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম লালি ভাই, আমি চট্টগ্রামের 2000 থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন ভাই। আচ্ছা স্যার, আমি আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি, আমরা আপনাদের যে এত আন্তরিক প্রচেষ্টার পরেও আপনার কি কোনো স্টেটমেন্ট দিবেন নাকি একটু কোশ্চেন করেন? আপনি প্রশ্নটা করেন। কোয়েশ্চেনটাই করতেছি। এখন শেয়ার বাজারটা আপনার উঠে দাঁড়াচ্ছে না, এই কারণে আমার মনে হচ্ছে যে এখানে আমাদের যে টাকার অভাবটা আছে, এত বড় বড় প্রজেক্ট বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনে হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে। এখন এই যে এতগুলো মানুষের রুটি রুজির বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে যদি একটা উদ্যোগ নিতেন রাকিবুল স্যার সহ আপনি সহ, তাহলে আমার মনে হয় একটা ফান্ড, এই যে আমাদের প্রায় 50টার মতো ব্যাংক, এতটা ব্যাংক আছে, প্রত্যেকটা ব্যাংক থেকে একটা ফান্ড গঠন করে তাদের যে টাকাটা দিবে সেই টাকাটা ফেরত দেওয়ার গ্রান্টি সহকারে বোধহয় পুঁজিবাজার আপনারা কয়েকজন উদ্যোগ নিলে একটা কমিটি গঠন করে সম্ভবত মানুষের ফিরে আসবে। যখন আস্থা ফিরে আসবে তখনই দেখবেন আপনি মানুষ আবার জাফাই করবে। ধন্যবাদ। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। ইস মোর স্টেটমেন্ট বেশি এটা বলছে, বাট তারপরেও আমি আপনাকে বলছি যে দেখেন, ইতিমধ্যে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সবাই কিন্তু খুবই আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রীও খুব আন্তরিক এবং কাজ চলছে। আপনি যে কথাগুলো বলেছেন সে লাইনেই কাজ চলছে। খুব শিগগিরই আমি আশা করছি যে সুনার দেন লেটার আপনি একটা পজিটিভ কিছু রেজাল্টস পাবেন। আমরা আশা করছি খুব শিগগিরই সেগুলো পাবো। ইতিমধ্যে আপনি শুনেছেন যে 2 বছর যে সময় এক্সটেনশনের কথা বলা হয়েছিল মার্কেট এক্সপোজারের, সেটা অর্থ মন্ত্রণালয় সেটা নিজের হাতে নিয়ে নিচ্ছেন এবং সেগুলো কাজ চলছে। একটু ধৈর্য ধরতে হবে, আপনারা খুব ভালো পজিটিভ রেজাল্ট সামনের দিনগুলোতে দেখতে পাবেন। জি জানাবো। আমি বলছিলাম ফাইন্যান্সিং এর বিষয়ে, স্টক মার্কেটের দিকটা একটু আলোচনা করেছি, এখন একটু ফিরে যেতে চাই ব্যাংক ফাইন্যান্সগুলো। জি জি প্লিজ। তো আমি আপনাদের সবার সঙ্গে একমত যে আসলে প্রহিবিটিভলি এক্সপেন্সিভ ব্যাংক ফাইন্যান্সিং। আমাদের দেশে এখনও ব্যাংকগুলো 13% সুদ চার্জ করছে এবং লিজিং কোম্পানিগুলো 15% সুদ চার্জ করছে। এই টাকাগুলোতে যে কোনো কোম্পানি আপনার সাস্টেইনেবিলিটি কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আপনারা জানেন রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে গার্মেন্টসের প্রাইস, গার্মেন্টসের লিঙ্কটা ব্যাকওয়ার্ড লিঙ্কে আছে। এন্টায়ার টেক্সটাইল সেক্টর কিন্তু রেডিমেড গার্মেন্টসের সঙ্গে সম্পূর্ণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজে লিঙ্কড আপ। তো এবং ওয়ার্ল্ড মার্কেটে আমাদের প্রাইস প্রতিনিয়তই কমছে, কম্পিটিং ভেরি ডিফিকাল্ট টাইটার সিচুয়েশন। ইউরো ফল করছে এবং ইউরো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। ইউরো ওদের ওখানে ফল করছে, সেটা অ্যাকোমোডেট করতে হচ্ছে আমাদেরকে অ্যাজ এ সাপ্লায়ার। সো আমাদের যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা পুয়ার ম্যানুফ্যাকচারার্স, আমরা ডিসঅ্যাডভান্টেজ বার্গেনিং স্ট্রেংথ থেকে পজিশন থেকে নেগোশিয়েট করি, সেহেতু সব কিছু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় এবং বাইরে এগুলো চাপিয়ে দেন। চাপিয়ে দেওয়ার ফলে আমাদের কস্ট মার্জিন, প্রফিট মার্জিনসগুলো থিনার অ্যান্ড থিনার হচ্ছে। সেই ক্ষেত্রে ব্যাংকে যদি 13% সুদ ধরেন, 15% সুদ ধরেন, এটা কিন্তু সাংঘাতিকভাবে একটা প্রেশার ক্রিয়েট করে। কিছু কিছু অল্টারনেটিভস এখানে বেরিয়ে এসছে। অফশোর ফাইন্যান্সিং এর একটা বিষয় এখানে আসছে, অফশোর ফাইন্যান্সিং এর কিছু বিষয় আসছে। এবং তারপরে দেখবেন আরও কথা, রেডিমেড গার্মেন্টস ইন পার্টিকুলারলি, আমি লিঙ্ক করছি কথাগুলো, রেডিমেড গার্মেন্টস ইন পার্টিকুলারলি দেখবেন এখন একটা কমপ্লায়েন্সের একটা প্রচণ্ড নিড আছে। এবং কমপ্লায়েন্সের ক্ষেত্রে স্পেশালি স্ট্রাকচারাল যে কমপ্লায়েন্স, সেখানে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, সেখানে কোয়াইট ভালো ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। তো এই ইনভেস্টমেন্টটা করার জন্য যদি আপনি ফান্ডের কাছে যান, যদিও এফএসএসপি একটা প্রোগ্রাম বাংলাদেশ ব্যাংক চালু করেছেন, সেই প্রোগ্রামের আওতায় এখন শুনছি, যদিও যে পলিসি পেপার তাতে দেখা যাচ্ছে যে কোনো বাধা নেই আপনার সিভিল স্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করার, কিন্তু শুনছি যে ওটা সিভিল স্ট্রাকচারের ইনভেস্টমেন্টটা সেখানে সম্ভব না। এবং আমার অফশোর ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রেও যদি বলেন, সেখানে পরিষ্কার পলিসিতে লেখা আছে এনিথিং বাট ল্যান্ড, আমি ভার্বাটিম কোট করছি, এনিথিং বাট ল্যান্ড, ইনভেস্টমেন্ট ক্যান বি মেড ইন এনিথিং বাট ল্যান্ড। অথচ বিওআই একটা স্ট্রং, বিওআই ইজ দি স্যাংশনিং অথরিটি
ফর আপনার এই ধরনের অফশোর ফাইন্যান্সিং, সেখানে বিওআই কিন্তু শুধুমাত্র মেশিনারি ফাইন্যান্সিংয়ের জন্য দিচ্ছে। তো আমার মনে হয় যদি সরকারের এমন কোনো মানে বা বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি বডিজ কোনো অ্যাপ্রিহেনশনস থাকে, সেক্ষেত্রে কারেক্টিভ মেজার্সগুলো নেওয়া প্রয়োজন। কীভাবে কারেক্টিভ মেজার্সগুলো নিয়ে এই ফাইন্যান্সটা অ্যাভেলেবল করা দরকার টু দি টু দি ইনভেস্টার্স। আমাদের ইনভেস্টমেন্ট শাই ক্লাইমেট এখন হয়ে আছে বিকজ অফ ফান্ড অ্যাভেলেবিলিটি, পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার এগুলো নিয়ে। অন দি আদার হ্যান্ড এখন নতুন করে যোগ হচ্ছে আপনার কমপ্লায়েন্সের জন্য ইনভেস্টমেন্টগুলো। তো সেই ইনভেস্টমেন্ট, কমপ্লায়েন্স ইনভেস্টমেন্ট কিন্তু একটা ডেড ইনভেস্টমেন্ট, এখানে কোনো রিটার্ন নেই। সেই ইনভেস্টমেন্টে যদি আপনি হায়ার কস্টে নেন তাহলে কিন্তু আরও প্রেশারটা বাড়ে। তো আমি আশা করব বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা রেগুলেটরি বডি তারা বিষয়টা কি দেখবেন, কারণ কমপ্লায়েন্সের বিষয়টা হচ্ছে যে বিশেষত সেফটি। আমরা উই ডোন্ট ওয়ান্ট আনাদার রানা প্লাজা টু হ্যাপেন। এখানে ওয়ার্কার্সের লাইফ ইনভলভড, এখানে অফিসার্সের লাইফ, যারা কর্মরত আছেন তাদের লাইফ ইনভলভড। তো এখানে একটা বিষয়, একটা নমনীয় দৃষ্টি নিয়ে, একটা খুব আন্তরিক দৃষ্টি নিয়ে ফাইন্যান্সিংয়ের পার্টও আসা উচিত। যদিও আপনার অ্যালায়েন্স অ্যাকর্ড ফরমেশনের ক্ষেত্রে বায়ার্সদের কমিটমেন্ট ছিল যে দে উইল ফাইন্যান্স শেয়ার the development activities, but practically in all respect সেটা কিন্তু হয়নি। জাইকার একটা ফান্ড হয়েছে, সেটাও প্রায় 9-10% চলে যায় এসে করার জন্য। ঠিক একইভাবে আইএফসির একটা ফান্ড, সেটার পরিমাণ খুব কম। গ্রিন ফাইন্যান্সিংয়ে শুধুমাত্র 20 কোটি টাকা দিচ্ছে। তো এই জিনিসগুলো হয়তো যদি এক্সপ্যানশনের প্রোগ্রামের সঙ্গে রেট্রোফিটিং যদি অ্যাড অন করেন তাহলে কিন্তু অ্যামাউন্টটা বেড়ে যায়। তো সেই অ্যামাউন্টগুলো সাস্টেইন করার জন্য ইট ইজ নেসেসারি সরকারের দিক থেকে, বাংলাদেশ ব্যাংকের দিক থেকে, যারা রেগুলেটরি বডিজ তাদের দিক থেকে আরেকটু সহায়ক, আরেকটু নমনীয়, আরেকটু কোমল দৃষ্টির দিকে একটা গাইডলাইন কি হওয়া উচিত এই ব্যাপারে, যে এইভাবে দেয়া যেতে পারে। এবং এটা আমি একটা ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরছি। দর্শক কে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম লালি ভাই, আমি মানিক বলছি উত্তরা থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন ভাই। আচ্ছা, আপনারা তো ধরেন শেয়ারের কথা বলেন যে আইপিও আসুক, তাই না? আমরাও চাই আইপিও আসুক, তাই না? জি। কিন্তু আপনারা কাইন্ডলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলবেন এমন আইপিও যেন আসে না যেগুলি কোনো অফিসও থাকে না, কারখানাও থাকে না, বুঝছেন? এই তো ধরেন এই ধরনের আইপিও আসলে কোনো লাভ হবে না ভাই। আপনি যত ডিসকাশন করি হবে না। যে মার্কশুড নামে একটা শেয়ার আমার কাছে 15 বছর থেকে কাগজ করে আছে। ওকে বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আমি এটার উত্তরটা এইভাবে দিতে চাই যে দেখেন, আপনি যে কোম্পানির নামটা বললেন, উচ্চারণ করলেন, সেটা কিন্তু অনেক আগে। এবং একটা জিনিস আপনি জেনে থাকবেন যে এই মুহূর্তে যে সকল আইপিও গুলো আসছে, এই রকম কোনো ইয়ে নাই, যার নাম নাই, ঠিকানা নাই ইত্যাদি, এই জাতীয় কোনো আইপিও কিন্তু আসছে না। এটা এসইসি বেশ সোচ্চার এ ব্যাপারে, এবং উনারা দেখে শুনেই কিন্তু জিনিসগুলো অ্যাপ্রুভাল দিচ্ছেন। দ্বিতীয় কথা আরেকটা বলতে চাই যে দেখেন, এই জাতীয় কোম্পানি কিন্তু প্রত্যেকটা পুঁজিবাজারে থাকে, যার সাইনবোর্ড নাই, যার কোনো কারখানা নাই, কিন্তু শেয়ার ট্রেড হয়ে যাচ্ছে। এইটা কিন্তু বোম্বেতেও পাবেন, অন্তত 400-500 কোম্পানি এরকম আছে। আমাদের দেশেও কিছু কোম্পানি আছে, এইগুলো কিন্তু প্রত্যেকটা পুঁজিবাজারে পাবেন। কিন্তু তার মানে এইটা বলতে চাচ্ছি না যে এটা হওয়া উচিত না। এটা সবসময় আমাদের থাকা উচিত যে এই জাতীয় কোনো কোম্পানি, আপনার সাথে সম্পূর্ণ একমত যে এই জাতীয় কোম্পানি আমাদেরকে সবসময় বুঝে শুনে কিন্তু চেক করে দেওয়া উচিত। বাট এই মুহূর্তে এই জাতীয় কোনো চিন্তার বিষয় নাই। জনাব সেলিমা, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। এসএমইর জন্য যে জিনিসগুলো আমরা দেখছি, যে ট্রাস্ট আছে, সরকারের বলেন, বাংলাদেশ ব্যাংকের বলেন, আপনারা কিভাবে এই জিনিসগুলোকে আরও করতে চাচ্ছেন, ত্বরান্বিত করতে চাচ্ছেন, যাতে এসএমই, বিশেষ করে উমেন যারা ছোট ছোট বিনিয়োগ নিয়ে আসছেন, আপনারা কিভাবে কাজগুলো করছেন? আমি জানি যে এইটা আপনি বেশ কাজ করছেন এই নিয়ে, এবং দেশের বিভিন্ন অঞ্চলে আপনি গিয়ে কাজ করছেন। এই মুহূর্তে ইকোনমির অবস্থা কেমন দেখছেন? এবং বিশেষ করে আমরা এই মুহূর্তে যদি একটু আপনাকে যোগ করে দিই যে একটু ডাউন ট্রেন্ডে আছে, যেটা আমরা গত 1-1.5 মাস আগেও দেখেছিলাম যে আপ ট্রেন্ড ছিল এবং খুব ভালো একটা পজিশনে ছিল, এখনও ভালো পজিশনে আছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। বাট তারপরেও টোটাল অর্থনীতির অবস্থা আপনি যদি একটু বলতেন ওই প্রশ্নের সাথে।
কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করে ফেললেন। আমি তো একজন অর্থনীতিবিদ না, বাট না আপনার চোখে যেহেতু একটা ব্যবসায়ী, আপনি নিজেদের ব্যবসায়ীর চোখে ব্যবসা বা বলুন। জি। অন্যদের ব্যবসা নিয়ে যেটা করি। কিন্তু তার প্রথমে আপনার প্রশ্নটা ছিল এসএমই রিলেটেড কি রোল প্লে করছে, আপনি যেহেতু বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে কি অবস্থায় এই মুহূর্তে, এবং উমেন চেম্বার কি রকম ইয়ে করছে? একটা যেটা হচ্ছে যে আমি যদি এখানে পুরুষ নারী আমি দুটোই আনি, আমি ইউথদেরকেও আমি কিন্তু দেখছি যে ইয়াং যে একটা আমাদের বড় গোষ্ঠী, সেটা নারী পুরুষ দুজনের কথাই বলি, তারা কিন্তু অনেক ব্যবসা বাণিজ্যে চলে আসতে চাচ্ছে। এখন বাংলাদেশের বাজার কিন্তু আমার আভ্যন্তরীণ বাজারই একটা বড় বাজার, এবং যে কোনো একটা পণ্য করলে কিন্তু বিক্রি হবে, কারণ কোনো না কোনো সেগমেন্ট কিন্তু এই পণ্যটা কিনবে। কিন্তু সেই পণ্যটাকে ঠিক মতন বাজারজাতকরণ করা এবং কোন সেগমেন্টের জন্য আমি কোন জিনিস বানাবো, এই জিনিসটা বোঝানোর ব্যাপারে এখনও ঘাটতি আছে। আমরা কিন্তু এই ইয়াঙ্গার জেনারেশনকে টার্গেট করে কিন্তু এখনও বড় একটা কর্মকাণ্ড কেউ কিন্তু করছে না, যে এই তরুণদেরকে আমি কিভাবে নিয়ে আসতে পারবো। আর একেবারে যদি প্রান্তিক যায়, আমি কিছুদিন এই শুক্রবারে কিন্তু গত শুক্রবারে আসলাম হাতিয়া থেকে, তা একেবারে যেখানে আপনার বিদ্যুৎ নাই, আপনার গ্যাস নাই, যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ একেবারে, কিন্তু সেখানেও আমরা দেখছি যে কিভাবে ব্যবসা করার জন্য উদ্গ্রীব আছে। এবং চমৎকার একটা জিনিস আমি দেখেছি, যেটা হচ্ছে যে মানে অর্থনীতির কথা যখন আপনি আসছেন, বাংলাদেশের অর্থনীতি যে আরও কত বেশি লাভবান হতে পারে, সেখানে 2000 মোটরসাইকেল আছে, হ্যাঁ, এবং মোটরসাইকেলগুলি সব ফেনীর ওদিক দিয়ে হয়ে বর্ডার থেকে চলে আসে, এবং একটা মোটরসাইকেলের কিনতে গেলে 1,10,000 বা 20,000 টাকা লাগবে, তো সেটা তারা 80,000 25,000 পেয়ে যাচ্ছে, তো 35,000 থেকে 40,000 টাকা। তা আমি বললাম যে এইভাবে যদি কাগজ ছাড়া আসে তাহলে ও চালাবে কী করে, ওর তো চালানোর একটা লাইসেন্স লাগবে। তা আমাকে ওখানকার লোকরা দেখালো যে আপা দেখেন সবগুলি বেশিরভাগই অন টেস্ট লেখা। তা আপনি চিন্তা করেন এরকম একটা ছোট প্রান্তিক জায়গায় 2000 মোটরসাইকেল চলছে, কোনো ইম্পোর্ট রেজিস্ট্রেশন ফিস পেল না সরকার, ইম্পোর্টের যে আমদানির যে ট্যাক্সটা ছিল সেটা পেল না। তা আমার রাজস্ব কোষাগার কিন্তু বাড়ছে আর বাড়ছে, প্রতিবার বাজেটে আমি বাড়াচ্ছি। তো এইরকম যে আমাদের ছোট ছোট যে আমাদের যে অন্যায় বা আমি বলবো দুর্নীতি, এই দুর্নীতির জন্য যে আমার অর্থনীতি সাফার করছে, এই জায়গাটা কিন্তু আমাদের দেখা দরকার আছে। কারণ আমি মনে করি যে আমাদের এই দুর্নীতির জায়গাটায় যত বেশি আমরা অ্যাড্রেস করতে পারবো, তত কিন্তু আমার অর্থনীতি আরও বেশি চাঙ্গা হবে, সেটা একটা। আর ওমেন চেম্বার থেকে আমরা যেটা আমাদের সবসময় যেটা সবচেয়ে বেশি একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে দৃষ্টিও থাকে, সেটা হচ্ছে যে আমরা ক্ষুদ্র উদ্যোক্তাকে ছোট মাঝারি শুধু না, আমরা মূলধারার ব্যবসার সাথে নিয়ে আসি। যে কেন একটা নারী উদ্যোক্তা খালি সেলাই করবে বা একটা বিউটি পার্লার করবে, কেন সে টেলিভিশনের একটা সার্ভিস সেন্টার করবে না, বা একটা মোটর সাইকেল বা একটা গাড়ির রিপেয়ার শপ করবে না, কেন নর্মাল একটা ডিপার্টমেন্টাল স্টোর করে বিক্রি করবে না, কেন শুধু ওই কাপড় চোপড়ই বিক্রি করতে হবে, গ্রসারি শপ করা যায়। আপনারা কি ট্রেনিং দেন এই ব্যাপারে? এই জায়গাগুলিতে আমরা অবশ্যই, আমি গত বছর আমরা 64টি জেলায় 5,000 নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি। এবং বাংলাদেশের এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, যে আপনি যদি একটু তাদেরকে হাত বাড়িয়ে দেন, তারা কিন্তু অনেক বেশি কদম এগিয়ে যায়, যত বেশি আমি প্রশিক্ষণ দিতে পারবো। তবে এখানে আমাদের একটা বড় প্রয়োজন আছে, যে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং আমাদের যে তথ্য প্রযুক্তির মন্ত্রণালয় আছে, যুব মন্ত্রণালয় আছে এবং কৃষি মন্ত্রণালয়, এই সবগুলি মন্ত্রণালয় কিন্তু সমন্বয় করে বাংলাদেশে আগামী 5 বছরের যে আমাদের কিন্তু এসএমই ফাউন্ডেশন বা এসএমই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতেও কিন্তু থার্ড সেক্টর প্রায় 25টা বা 45টার মতন আছে। তাহলে এইটাকে আমরা সব মন্ত্রণালয়গুলি আমরা কিভাবে একসাথে কাজ করব, এই সমন্বয়টা আমার মনে হয় করা উচিত। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটা হলো যে দেখেন বাংলাদেশের ডেমোগ্রাফিক পাওয়ার, যেটা আমরা 2020 সালে অলমোস্ট 65% ইয়ুথ কিন্তু থাকবে আমাদের, কর্মঠ লোকের হাত পাবো। সেখানে কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতেও দেখেছি যে ওদেরকে কাজে লাগাবার জন্য, ইন্ডিয়াতেও একই সিচুয়েশন অলমোস্ট, তো সেটাকে কাজে লাগাবার জন্য কিন্তু সরকার একটা উদ্যোগ নিয়েছে এবং প্রত্যেক স্টেটে
তারা এই ট্রেনিং সেন্টার্স করেছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স, যেখানে তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে, তাদেরকে রেডি করা হচ্ছে ফর 2020 অনওয়ার্ডস। তো আমাদের এখানে কিন্তু এই ডেমোক্রেটিক পাওয়ারের কোনো ওরকম কোনো চিন্তাভাবনা কিন্তু আমি সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছি না যে 2020 সালে যে পাওয়ারফুল একটা ডেমোগ্রাফিক পাওয়ার হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। একটা হয়েছে যে এখন এটা প্রাইভেটলি ধরেন আপনারা কিছু ট্রেনিং প্রোগ্রামস করছেন, এভাবে কিছু হচ্ছে। একটা হয়েছে যে ওই যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার একটা হয়েছে জাতীয়, তো একটা কিন্তু হয়েছে। এখন যেটা প্রয়োজন হচ্ছে যে সঠিকভাবে সবই কিন্তু হয়েছে, বিট্যাক আছে, তাই না, বাংলাদেশে কিন্তু অনেক কিছু আছে। এখন সেগুলিকে আমার ওই বলে না আপনাকে বেজলাইন একটা সার্ভে করা, নিড অ্যাসেস করা, আমি আগামী 5 বছর পর আমি কি কি সেক্টরগুলো আসবে সেই অনুযায়ী আমাকে মানুষগুলিকে তৈরি করতে হবে। সেই জিনিসটা একটা কিন্তু সমন্বিত এফর্টের দরকার। এবং এখানে কিন্তু আপনি বিটাক যেটা আছে শুধু তেজগাঁয়ে আছে, সেটা কিন্তু ছড়াতে হবে বিভিন্ন জেলায়। সেই কথাটা আমি একটু বলতে চাচ্ছিলাম। আমি একটা ফোন নিয়ে জনাব মঈন আপনার কাছে আসছি। জি দর্শক, কে বলছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মনি বলছি মানিকগঞ্জ থেকে। জি ভাই বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, কোন একটা শেয়ারের দাম 10% 15% বাড়লেই বেসিস থেকে কোয়ারি করে, কিন্তু একটা শেয়ার দেখা গেল যে অফার প্রাইস, যেমন একটা শেয়ার আছে টেক্সটাইল সেক্টরে 10 টাকার সাথে 15 টাকা প্রিমিয়াম নিয়ে আসছে 25 টাকা, এখন সেই শেয়ারটা 18 টাকা 40 পয়সা 50 পয়সায় ট্রেড হচ্ছে, কিন্তু এই বিষয়ে এসসিসি, বিএসসি বা ডিএসসি কেউ কোনো কোয়ারি বা এই বিষয়ে কোনো দেখছি না। এটা কি, এই বিষয়ে কিছু বলবেন? জি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। দেখেন দর্শক মণ্ডলী, এটা একটা প্রসেসের ব্যাপার। প্রসেসটা হলো যে যখনই শেয়ারের দাম বেড়ে যায় তখন কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা থাকে বিনিয়োগকারীদের, আবার সিমিলারলি যখন দামটা ফল করে তখনও কিন্তু একটা ক্ষতির কারণ হতে পারে সেটা। এখন ডিএসসি যে কাজটা করে, কিংবা প্রাইমারি রেগুলেটর যারা কাজ করে, ডিএসসি কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ, তারা কিন্তু একটা চিঠি দিয়ে জানার চেষ্টা করে যে কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে কিনা। এইটা তারা যখন ডিক্লেয়ার করে যে হ্যাঁ আমার কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নাই, তখন এইটা রেকর্ডে রাখা হয়। এবং যখন যদি এমন হয় যে 1-1.5 মাস 2 মাস পরে দেখা গেল একটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন চলেই আসলো, তখন কিন্তু ওই চিঠির সূত্র ধরে কিন্তু এই ইনকোয়ারিটা শুরু হয়। এইটা একটা কারণ যখন বাজারটা উপরের দিকে যায়। আর যখন বাজারটা ডাউন ট্রেন্ডে আসে তখনও কিন্তু একটা ইনকোয়ারি দেওয়া উচিত, যেটা এখনো হচ্ছে না, স্টক এক্সচেঞ্জগুলো করছে না। আমরাও এই প্রোগ্রামের মাধ্যমে স্টক এক্সচেঞ্জ দুটাকেই বলবো যে যেমন উপরে উঠলে আপনারা ইনকোয়ারি দেন, নিচে নামলেও ইনকোয়ারি দেওয়া উচিত। এবং আমার মনে হয় আপনি খুব সঠিকভাবে বলেছেন, এইটা নিয়ে আমরা হয়তো ডিএসসির সাথে আলোচনা করতে পারি। ধন্যবাদ। আরেকটা ফোন আছে, আমি আরেকটা ফোন নিয়ে নিই। দর্শক, কে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মালিবাগ থেকে শওকত বলছিলাম। জি ভাই বলেন। আমার প্রশ্নটা হচ্ছে একটা, মানে বিশেষত বর্তমানে টেক্সটাইল সেক্টর, মানে এই মানে আমরা কি এই মুহূর্তে টেক্সটাইল সেক্টরে কি ইনভেস্ট করতে পারি? আমরা টেক্সটাইল সেক্টরে ইনভেস্ট অবশ্যই করতে পারেন, না করার কোনো কারণ নাই। তবে আপনাকে একটু হোমওয়ার্ক করে করতে হবে যে কোন টেক্সটাইলে আপনি ইনভেস্ট করবেন। কারণ টেক্সটাইলের যেটা শুরুতেই জনাব মঈন বলেছেন যে ডিভিডেন্ড ইল্ডটা কিন্তু ভালো, প্রায় 10% আমরা 2015 সালে দেখেছি। সো আপনাকে এইটুকুই আমরা এখান থেকে বলতে পারি যে আপনি অবশ্যই ইনভেস্ট করবেন টেক্সটাইলে, কোনো সমস্যা নাই, কিন্তু একটু হোমওয়ার্ক করে নেবেন, দেখে একটু তারপরে বিনিয়োগ করেন, সমস্যা নাই। ধন্যবাদ। জি জনাব মঈন, আপনার কাছে একটু যে জিনিসটা বললেন মিস সেলিমা, যে এসএমইর যে সকল কাজ ওনারা করছেন বিভিন্ন জায়গায়, উমেন চেম্বারের থেকেও করছেন, টেক্সটাইল সেক্টরটাও কিন্তু লেবার ইন্টেন্সিভ একটা সেক্টর। এবং টেক্সটাইল সেক্টর কিন্তু আমাদের যত আরও হচ্ছে, অনেক হচ্ছে আমরা জানি। এবং স্পেশালাইজড টেক্সটাইলও কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে যেগুলো হচ্ছে।
এখানে কিন্তু টেক্সটাইলের উপরে কি আপনাদের সরকারের কোনো বিশেষ কোনো সুবিধা আছে কি না, কিংবা আপনারা কি এই সেক্টরে কোনো সুবিধা, যেহেতু বাজেট সামনে, আপনারা কিছু টেক্সটাইল সেক্টরের তরফ থেকে, কিংবা টেক্সটাইল সেক্টরের একটা ইন্টেগ্রাল পার্ট হলো আরএমজি সেক্টর, সেখানে আপনাদের কোনো চাওয়া আছে কিনা? ধন্যবাদ জনাব আহমদ রশিদ, আবার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। টেক্সটাইল সেক্টর এবং আরএমজি আপনি সঠিকভাবে বলেছেন, ইন্টিগ্রাল পার্ট, এবং বাংলাদেশে আগেও বলেছি এর রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এখন যদি বিশ্ববাজারের দিকে তাকান, তাহলে চায়না কিন্তু ইনক্রিজিংলি লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে যদি আমরা সেই প্রিপেয়ার্ডনেসটা তৈরি করতে পারি, তাহলে আমরা কিন্তু চায়না থেকে অর্ডার মুভ করতে পারবো। কাজে আমি টেক্সটাইলের বিষয়টার ভবিষ্যৎটাকে অনেক ভালোভাবে দেখি, মনে করি এর অনেক ভালো ভবিষ্যৎ আছে। দুটো ব্যাপার, এটা একটা, চায়না থেকে মুভ করছে। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের এখন অ্যালায়েন্স অ্যাকর্ডের পরে বাংলাদেশ সবচেয়ে কমপ্লায়েন্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, নাম্বার 1 কমপ্লায়েন্ট কান্ট্রি। এটা বাংলাদেশের বিশাল স্ট্রেংথ। এই স্ট্রেংথের দিক থেকেও আমার মনে হয় একটা ব্যাপার। তারপরেও প্রাইস কম্পিটিটিভনেস, আমাদের ন্যারো ফোকাস অন পার্টিকুলার প্রোডাক্টস এবং ইন্টারনাল কম্পিটিশন, সব কিছু মিলিয়ে আমরা একটা ট্রেমেন্ডাস প্রাইস প্রেশারে আছি। সেলিমা বলেছেন যে এখানে একটা ইউরো ডিভ্যালুয়েশনের একটা বিষয় আছে, সেই ইউরো ডিভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরাও এফেক্টেড হয়েছি। এই সমস্ত বিষয়গুলো আছেন। ইদানিং বাংলাদেশ ব্যাংক একটা স্টেপ নিয়েছেন, আমি সেটাকে, সরকার একটা স্টেপ নিয়েছেন, আমি সরকারের সাধুবাদ জানাই। সেখানে অ্যাবাউট ক্যাশ সাবসিডিটা 2%-এর মতো বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এর মধ্যে কিছু প্রসিজিওরাল সমস্যা আছে। প্রসিজিওরাল সমস্যা হচ্ছে যে যদিও আমরা সাবসিডিটা নেয় হচ্ছে আপনার রেডিমেড গার্মেন্টস, কিন্তু এর আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে স্পিনিং সেক্টর। কেননা প্রাইস ডিফারেন্স যদি দেখেন ইয়ার্নের, অ্যাবাউট 50 থেকে 70 সেন্ট প্রাইস ইম্পোর্টেড এবং লোকাল মার্কেট 50 থেকে 70 সেন্ট ইয়ার্নের প্রাইস বেশি। তো বিকজ এই যে সরকারি যে প্রণোদনা, সেই প্রণোদনের ক্ষেত্রে ওখানে প্রাইসটা জ্যাকড আপ। আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কোয়ালিটি ভালো এবং শর্ট লিড টাইম। তো এই বিষয়টা যারা রেডিমেড গার্মেন্টস ওনার, তাদের কিন্তু একটু ডিসঅ্যাডভান্টেজ, তাদের ওয়ার্কিং ক্যাপিটালটা তাদেরকে অ্যাপ্লাই করতে হয় বাংলাদেশ ব্যাংকে। সেখানে একটা লম্বা প্রসিজিয়ারে টাকাটা ব্যাংকে অ্যাপ্লাই করে লম্বা প্রসিজিয়ার আটকে যায় এবং সরকারের টাকাগুলো ছাড় করেন অনেক পরে পরে। তাহলে যেটা বেনিফিশিয়ারি আলটিমেটলি স্পিনিং সেক্টর, তার কিন্তু কস্টটা বিয়ার করতে হচ্ছে গার্মেন্টস সেক্টরকে। তো এটা মনে হয় আমার একটু সহজীকরণের ব্যাপার এখানে একটা আছে, টাকা ছাড় করা বা একটা সহজীকরণের ব্যাপার আছে। সরকার সরাসরি কিছু প্রণোদনা দিচ্ছেন, যেগুলো নতুন মার্কেটে গেলে, নতুন প্রোডাক্টে গেলে কিছু প্রণোদনা আছে, সেগুলো তো আছে। তো আমার মনে হয় এগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেগুলো দেখার বিষয়। আরেকটা খুব একটু জানার চেষ্টা করি যে গত বছর যে ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছিল আরএমজির উপরে, সেইটার এখন কি? আমরা তো আসলে ইনকাম ট্যাক্স দেই না, আমরা দেই হচ্ছে সেলস ট্যাক্স দেই। একটা অর্গানাইজেশন প্রফিট করতে পারে, লোকসান হতে পারে, লাভ হতে পারে, লোকসান হতে পারে, কিন্তু ট্যাক্সটা তো কেটে নেওয়া হচ্ছে আপফ্রন্ট, একেবারে যখন টাকাটা রেমিটেন্সটা আসে সেখান থেকে কেটে নেওয়া হচ্ছে। তো এটা আমার মনে হয় আর একটু সহজীকরণের ব্যাপার এখানে আছে, এটা সহজ করা প্রয়োজন। সেলস ট্যাক্স তো আর ইনকাম ট্যাক্স এক কথা না, হ্যাঁ। তো ইনফ্যাক্ট ইন আদার ওয়ার্ডস এটা সেলস ট্যাক্সের মতো হয়ে দাঁড়ায়, যদিও ইনকাম ট্যাক্স হিসেবে কাটছেন, কিন্তু একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান লাভ করতে পারে, লোকসান করতে পারে, তারপরে লাভের পরে ট্যাক্সের ব্যাপার। তো এটা তো একেবারে আপফ্রন্ট এটা ডিডাকশনটা হচ্ছে, যদিও পার্সেন্টেজটা, মানে যদিও যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা একটু বেশি, অনেক বেশি। আচ্ছা, আমি আপনাদের আগেকার আলোচনার সূত্র ধরে কিছু আমার মতামত আমি একটু ব্যক্ত করতে চাই। যে গল্প দিয়ে শুরু করি। কিছুদিন আগে ক্লাস থেকে বেরিয়েছি, আমার কিছু প্রাক্তন ছাত্র, এখানে ইন্টারভিউতে একজন আছেন, তারা বসে আড্ডা মারছিল। তো আমাকে দেখে সবাই কাছে আসলো, আমি বসে আলাপ করছিলাম। তো কথায় কথায় জিজ্ঞেস করলাম, তোমাদের এখন কোন এজ ব্র্যাকেটে তোমরা? ওরা বলছে আমরা এখন কেউ 40 নিয়ারিং 40, 45 এরকম। আমার কাছে মনে হচ্ছে ওরা সেদিন পাস করেছে। এবং সঙ্গে সঙ্গে আমার একটা অদ্ভুত রিয়েলাইজেশন হলো, আমি অত্যন্ত শঙ্কিত হলাম এটা ভেবে যে আমাদের যে তরুণ সমাজ, যেটা সেলিমা বলছিলেন, আপনি বলছিলেন, সেই তরুণ সমাজ কিন্তু এখন তাদের একটা এইজের, তাদের প্রোডাক্টিভ ইয়ার্সের একটা বড় অংশ শেষ করে ফেলছে। এই যে তাদেরকে প্রস্তুতিকরণের যে বিষয়টা, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করিনি।
উই আর গোইং টু মিস দ্য ট্রেন। আমার ভয়টা সেখানে যে আমাদের যে এত বড় তরুণ সম্প্রদায়ের যে একটা বড় শক্তি, একটা ডেমোগ্রাফিক পাওয়ার, সেটা কিন্তু আমরা মিস করছি। বিকজ এবং যে সমস্ত ট্রেনিং সেন্টারগুলো কথা আমরা বলছি, আমাদের বিজিএমইও কিছু করেন, বিকিউএমইও কিছু করেন, সরকারেরও কিছু অনুষ্ঠান আছে, কিন্তু এগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, খুবই অপ্রতুল। কাজে একেবারে ম্যাসিভ স্কেলে যদি এগুলো না হয়, আপনি আরেকটা কিছুদিন আগে একটা খবরের প্রকাশ হবে, আমরা প্রায় $5 বিলিয়ন রেমিট করি এখান থেকে বাংলাদেশ। ইন্ডিয়াতে যারা রেমিটেন্স পাঠান তার বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম রেমিটেন্স ইন্ডিয়াতে যায়। তাহলে দেখেন আমরা বিজনেস স্কুলসগুলো, বিভিন্ন এডুকেশন, কমার্স এডুকেশন যেগুলো আমরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, আমরা যাদেরকে তৈরি করছি তারা কিন্তু বাংলাদেশের টপ লেভেলে লিডারশিপ দিচ্ছে না। সেই লিডারশিপ দেওয়ার জন্য আমরা বাইরে থেকে লোক নিয়ে আসছি। এই জায়গাগুলো ফিল আপ করার প্রয়োজন আছে এবং এগুলো আসলে এখনই খুবই দেরি হয়ে গেছে। এখনই আমাদের এই সব জিনিসগুলো অ্যাড্রেস করা প্রয়োজন এবং খুব ভালোভাবে অ্যাড্রেস করা প্রয়োজন এবং খুব ম্যাসিভ স্কেলে এগুলো করা প্রয়োজন। অ্যাবসলিউটলি, আমি আপনার সাথে একমত। এবং যে জিনিসটা আমি আরও কয়েকটা প্রোগ্রামেও বলার চেষ্টা করেছি যে এই জিনিসটা এখনই যদি না করা হয়, এবং এটা খুব তড়িৎ গতিতে করতে হবে, কারণ 2020 সালে কিন্তু কেন করতে হবে সেটা একটু বলে দিই। সেটা হলো যে দর্শকদের জন্য, যে 2020 সালে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজে আমাদের ডেমোগ্রাফিক পাওয়ার যেটা, তার চেয়ে কিন্তু উল্টাটা হবে। কারণ ও দেশে আবার দেখা যাচ্ছে যে 65% ওল্ড এজে চলে যাচ্ছে এবং 35% কর্মঠ মানুষ হবে। তো ওই ওয়েস্টার্ন কান্ট্রিজে কিন্তু আমরা অনেক ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারি। এবং আপনি দেখেন বাংলাদেশের যেসব ছেলেরা বা মেয়েরা বিদেশে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তারা কিন্তু বিদেশের বড় বড় কোম্পানিতে ভালো ভালো পজিশনে আছে, কিন্তু তাহলে আমার বাংলাদেশের ছেলে মেয়েরা যারা তা বাংলাদেশের কোম্পানিতে কেন পাচ্ছে না, কেন আমাকে বাইরে থেকে আনতে? বিকজ কোয়ালিটি। আপনি ঢাকা ইউনিভার্সিটির টিচারদের কি কোনো এভ্যালুয়েশন হয়? একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্টদের থেকে এভ্যালুয়েশন না হয় যে টিচারটা কীরকম, ওটা কিন্তু ওরা অনলাইনে দিয়ে দেয়। আপনার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা করা হয়? এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো মনিটরিং করা হয় যে কোন সাবজেক্টের কী সিলেবাস হচ্ছে, সেটার ওই ক্লাস অনুযায়ী তার অ্যাকচুয়ালি কোয়ালিটিটা কি, আপগ্রেড কি? আমি কয়েকদিন আগে, আমি তো নিটলের এইচআরের হেড, পলিটিক্যাল সায়েন্সের পড়াশোনা করেছে, মানে মাস্টার্স শেষ করেছে। তো আমি জাস্ট প্রথমেই জিজ্ঞেস করলাম, আচ্ছা রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে পলিটিক্যাল সায়েন্সের একটা মানুষ। আপনি তো ম্যাট্রিকের পল সায়েন্স থেকেই তো আমরা সিভিক্স পড়ে আমরা জেনেছি না, 9-10-এ ইন্টারমিডিয়েটে আমাদের তখন সিভিক্স ছিল। তো রাষ্ট্র মানে একটা মাস্টার্স অনার্স সহ, সে রাষ্ট্র মানে বলতে পারলো না। তা আপনি কি বলবেন? মানে কোয়ালিটিটা কোথায় চলে যাচ্ছে? আমাদের ওই জিনিসগুলোর সমস্যা কিছু আছে, বাট তারপরেও আমি বলবো যে টেকনিক্যাল যদি ট্রেনিং দেওয়া যায়, এই সকল যুবকদেরকে টেকনিক্যাল ট্রেনিং যদি দিয়ে তাদেরকে প্রস্তুত করা যায় ফর 2020 অনওয়ার্ডস, তাহলে কিন্তু আমাদের দেশের ওই যে কথাটা সবসময় পৃথিবীতে বলা হচ্ছে যে এই সেঞ্চুরিটা ইজ ফর দ্য এশিয়ানস, ইট ইজ বিকজ অফ দিস ডেমোগ্রাফিক পাওয়ার। আরেকটা কিন্তু বলে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে, আমি অল্প দিন ধরে একটু পড়াশোনা করাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলিতে, তো সেখানে তারা বলে যে কিছু কিছু শিক্ষক নাকি আছে অত ক্লাসে ভালো পড়ায় না, কিন্তু মার্কস দিয়ে দেয় ভালো, তো ছাত্রছাত্রীদের আর কমপ্লেইন থাকে না। মিস সেলিমা, আপনার কাছে একটু জিজ্ঞেস করব যে আপনারও কিছু স্টেক আছে পুঁজিবাজারে, আপনারও কয়েকটা কোম্পানি আপনাদের লিস্টেড, ওনার তো একটা আছে, আপনারও দুইটা বোধহয় আছে। তো পুঁজিবাজারকে আপনি এখন এই মুহূর্তে, যেহেতু সকল প্যারামিটার্স পজিটিভ এবং ইন্টারেস্ট রেটটাও একটা পর্যায়ে আছে, ইন্টারেস্ট রেটটাও খুব অলমোস্ট সিঙ্গেল ডিজিটে বলতে পারি, এই মুহূর্তে পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট কেন বাড়ছে না? এটার কারণ যদি আপনি কিছু বলতে পারেন। কারণ ইকোনমির কন্ডিশন ভালো, ইন্টারেস্ট রেট কম, উদ্বৃত্ত টাকা ব্যাংকসগুলোতে আছে, পুঁজিবাজারে কেন ইনভেস্টমেন্ট বাড়ছে না?
একটা জব যেটা আমি একেবারে এই ব্যাপারে লেপারসন, একেবারেই জ্ঞান নাই, তারপরেও যতটুকু আমি দেখেছি বুঝেছি এবং আমার পুঁজিবাজারের ব্যাপারে সবসময় খুব একটা ইন্টারেস্ট আছে। সেখানে হচ্ছে যে বাংলাদেশে আপনি দেখবেন নর্মালি কি একটা কোম্পানি ভালো করছে, তার সাথে সাথে তার মার্কেট শেয়ার বা তার প্রাইসটা পুঁজিবাজারের আপ ডাউন করে। আমাদের কিন্তু তা না, আমাদের টোটালি একটা রাজনীতির মতন। এখানে 2-3 জন বা 4-5 জন প্লেয়ার আছে, তারাই উঠায় তারাই নামায়, এবং সেই সাথে সাথে আপনার ওই কোম্পানির যে এক্স্যাক্ট যে তার ফিনান্সিয়াল স্ট্রেংথ বা ওই মুহূর্তে তার ব্যবসায়িক যে দুর্বল বা সবল যেই অবস্থায় থাকে সেই অনুযায়ী কিন্তু তার ইন্ডেক্সটা ওঠানামা করে না। এটাই আমি মনে করি যে সবচেয়ে বড় জায়গাটা। অনেক ভালো ভালো কোম্পানি আছে, সবসময় ভালো ব্যবসা করে চলছে, কিন্তু দেখা যায় অন্যদের ম্যানিপুলেশনের কারণে বা পুঁজিবাজার সব ধস নামছে, তো ওইটারও ধস নামে গেল। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এখানে আরো অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসা উচিত, এবং উদ্যোক্তারা কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো আছে সেগুলা কিন্তু নিয়ে আসা উচিত। এটার জন্য সরকার অনেক প্রণোদনা দিয়েছেন ইতিমধ্যে, ওনার সরকারের আন্তরিকতার অভাব নাই। জনাব মঈন, আপনার কাছে একটু আসতে চাচ্ছি, যদি আপনি দেখেন যে আমাদের টেক্সটাইল সেক্টরের পি হলো 10.75, সিমেন্ট সেক্টর 24.80, ইন্স্যুরেন্স 10.13, এবং ওভারঅল মার্কেটের পি ইজ অ্যারাউন্ড 15। ইভেন ইন্ডিয়াতে মার্কেট পি, টোটাল মার্কেট পি যদি আমরা বোম্বে স্টক এক্সচেঞ্জের দিকে তাকাই তাহলে প্রায় 24 মার্কেট পি। আমাদের খুব লুক্রেটিভ, ইটস অলমোস্ট 15 পিই মার্কেট। তো এখন আপনি কিভাবে দেখছেন? টেক্সটাইল সেক্টরের সঙ্গে যদি আপনি সিমেন্টের কম্পেয়ার করেন, আমার মনে হয় এটা অ্যাপল টু অ্যাপল কম্প্যারিজন হবে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে টেক্সটাইলের যে টোটাল নাম্বার অফ প্লেয়ার্স ইন দ্য স্টক মার্কেট সেটা যদি দেখেন এবং তার তুলনায় কীভাবে তারা প্লে করছে সেটা একটা আশাব্যঞ্জক ব্যাপার। তো টেক্সটাইলে আমি আগেও বলেছি যে পুঁজিবাজারের ভূমিকা যে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং সেই ভূমিকাটা আসলে আমাদের নেওয়া উচিত। কিন্তু যে কোনো কারণেই হোক, সেলিমা কিছু বিষয় বলেছেন, আমাদের অভিজ্ঞতাতে আমরা দেখেছি যে আমার মনে হয় যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে এক ধরনের কনফিডেন্স বিল্ড আপ করা। ইনভেস্টার্সদের কনফিডেন্স যদি বিল্ড আপ করা যায় তাহলেই আসবে। আর ট্রেডিশনালি আমার কাছে যেটা মনে হয়, আমরা ওই অনেকের টাকা নিয়ে একসঙ্গে ব্যবসা করতে এখনও মনে হয় সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারিনি। এখনও শুধু নিজের টাকা দিয়ে ব্যবসা করব এই মানসিকতার মধ্যেই আছি আমরা। এবং যারা ব্যাংকের বড়ই অনেকেই আছি আমাদের মধ্যে, যারা ব্যাংক থেকে বড় করছে, তাদের প্রথম প্রায়োরিটি থাকে, কিছু কিছু এক্সেপশনস আছে, সেলিমা কিছু বলেছেন সেখানেও আমার কিছু মন্তব্য আছে, তো কিছু কিছু এক্সেপশনস আছে। সেই এক্সেপশনসগুলো বাদ দিলে জেনারেলি আমি দেখি যে প্রবণতাটা হচ্ছে ব্যাংকের টাকাটা দিয়ে আমি কীভাবে তাড়াতাড়ি মুক্ত হই, এটা এক্সেপশনস আছে। তো একটু আসি, সেলিমা কিছু আলোচনা করেছেন আমাদের ইউথ ডেভেলপমেন্টের ব্যাপারে এবং ইউনিভার্সিটির ব্যাপারে। আমার কাছে মনে হয় ইউনিভার্সিটি তো আইল্যান্ড না সোসাইটির। সোসাইটিতে সব জায়গায় যেমন এক্সেপশনস থাকে, ঢাকা ইউনিভার্সিটির নাম সবসময় আসে, ঢাকা ইউনিভার্সিটি ঐতিহাসিকভাবে একটা ভূমিকা পালন করে এসছে। সেই ভূমিকা ঢাকা ইউনিভার্সিটি, আমি এখনও বলি, আমাকে কেউ যদি বলে তুমি কোথায় কাজ করো, আমি ইউনিভার্সিটিতে কাজ করি, মনে মনে ভুলেই যাই যে এখন অনেক ইউনিভার্সিটি আছে, কারণ আমার কাছে মনে হয় ঢাকা ইউনিভার্সিটি একমাত্র ইউনিভার্সিটি। সেই প্রসঙ্গে সবসময় আমরা ঢাকা ইউনিভার্সিটির নামগুলো চলে আসে, ভুলে যে কোনো কারণে ভালো দিক খারাপ দিক সব দিকে ঢাকা ইউনিভার্সিটির নাম চলে আসে। তো এই বিষয়গুলো বিদ্যমান সব জায়গায়, এগুলো যেমন বিদ্যমান, এগুলো আমি ধরবো এক্সেপশনাল কিছু। তার মধ্যে পাশাপাশি একটা ভাস্ট মেজরিটি অফ দ্য টিচার্স অ্যান্ড ফ্যাকাল্টি আছেন যারা কিন্তু অনেক ডেডিকেটেড, অনেক এফার্ট দেন এবং স্টুডেন্টসও এফার্ট দেন। এবং ঢাকা ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করেন, আমাদের রেঞ্জ অফ স্টুডেন্টসরা কারা, যে রেঞ্জ অফ স্টুডেন্টসরা একেবারে গ্রাম থেকে এসছে, শহরে এসছে, এবং এর মধ্যে খুব ভালো ছাত্র আছে, খুব খারাপ ছাত্র আছে। ঢাকা ইউনিভার্সিটির কোয়ালিটি স্টিল বেটার, আমি বিশ্বাস করি সেটা, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। আমরা শেষ কমেন্টসের দিকে চলে যাচ্ছি কারণ আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শেষ কমেন্ট যদি আপনি করেন পুঁজিবাজার সম্বন্ধে, অথবা এসএমই ফাউন্ডেশন, অথবা যেটা আপনি
না, আমি সবকিছু শেষ করতে চাই যে বাংলাদেশের জিডিপি কিন্তু 7-এ চলে এসেছে এবং $1466 পার ক্যাপিটা এটা আমাদের জন্য খুবই একটা সুখকর খুবই ব্যাপার। সুখকর ব্যাপার। সেজন্য আমাদের কারোই হতাশা হওয়ার কিছু নেই, একটু পরিকল্পনা করে এবং সততার সাথে সবাই যদি আমরা কাজ করি, বাংলাদেশের অর্থনীতি যেরকম এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। বড় একটা গোষ্ঠী, আজকে শুধু পুরুষরা না, কিন্তু আজকে নারী শ্রমিকও বিদেশে অনেক নারীরা কাজ করছে। সুতরাং আমাদের যে একটা অংশ থেকে আমরা পেতাম অর্থটা, এখন কিন্তু দুটি অংশ থেকে অর্থটা পাবো। এবং সেই সামগ্রিকভাবে আমি মনে করি যে বাংলাদেশের যদি অবকাঠামোগত উন্নয়নটা হয়, যোগাযোগ ব্যবস্থাগুলি আরও যদি নিরাপদ এবং আরও ভালো হয়, সেটার জন্য আমাদের যে কস্ট অফ ডুইং বিজনেসটা অনেকগুলি আছে যেগুলো আসলে না এড়ানো যেত। ওই এড়ানো জায়গাগুলিকে সরকারকে এবং এসএমই ফাউন্ডেশন এবং আমরা সবাই যারা আছি সেই জায়গাগুলিতে আমাদের কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়, রাইট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, যেটা মিস সেলিমা বলছিলেন। আপনার 30 সেকেন্ডের লাস্ট কমেন্ট। আমি আসলে দুটো ভাগে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, দেশ নিয়ে অনেক গর্ব করি এবং দেশে আমাদের পোটেনশিয়াল অনেক আছে, আমরা প্রমাণ করেছি অতীতে অনেকবার। আমাদের ভালো অনেক দিক আছে এবং অধিকাংশই ভালো দিক, এবং সেগুলো ফুটিয়ে তুলতে হবে। আমাদের কান্ট্রি ইমেজ এবং দেশে সেটা বের করতে হবে। তাহলে আমি এক্সপোর্টের প্রেক্ষাপট থেকে বলছি, আমাদের সেগুলো ভালো হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে কস্ট অফ ফাইন্যান্সের কথা বলছিলাম, এবং গভর্নমেন্টের যে ফাইন্যান্সিং যে বিষয়গুলো নিয়ে একটু আমার মনে হয় একটু সহায়তা প্রয়োজন আছে, পলিসিগুলো রিভিউ করার প্রয়োজন আছে, সেটা অনুভব করি। আর ফাইনালি আপনার স্টক মার্কেটে যদি আসি, আমার মনে হয় আমার বক্তব্যটা হবে আপনার আরেকটু এফর্ট দিতে হবে মানুষকে কনফিডেন্স লেভেলটা হাই করার জন্য। ধন্যবাদ আপনাদের, অনেক ব্যস্ততম সময় থেকে বের করে আসছেন, আপনাকেও ধন্যবাদ জনাব মঈন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আগামী রোববার এই অনুষ্ঠান একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম।